যারা পেঁয়াজু মুখে পুরে বলে। ফিহা আস্তে করে লাজুক হেসে বলে। মিম চোখ সরু করে সিঙ্গারা নামিয়ে বলে, এইটাই বুঝে লাইফ? ক্লাস কামাই, ক্যান্টিনে সিঙ্গারা আর প্রেমের গরম খবর। তুই না খালি খাইতেই আসিস তুই না খালি খাইতেই আসিস আগে ফিহার মুখের প্রেমের খবর শোন। আরে ভালো কথা মনে করাইছিস। তুই জানো, এই সেমনি ক তাড়াতাড়ি, কাল জায়েদ ভাইয়া তোকে কি বলছিল? বলবো, কিন্তু হাসতে বা আমাকে নিয়ে মজা করবি না, বল। আরে কসেরি, আমরা ভালো মানুষ, মজা নিতে পারি না। জানি কত ভালো মানুষ তোরা, বদবেটি মানুষ। শাহিদ খান আমাকে প্রপোজ করেছে কাল। ফিহার কথা শুনে মিম আর যারা কোকা কোলা গিলে ফেলতে গিয়ে কাশি উঠে যায়। কাশতে কাশতে মিম বলে, কি? জায়েদ ভাই তোকে প্রপোজ করেছে? এটা হতে পারে না, তুই মিথ্যা বলছিস। যার সাথে কথা বলতে গেলেই তুই ঝগড়া করিস, সে তোকে প্রপোজ করবে? দেখলি দেখলি তাহলে সেদিন রাতে কিছু একটা হয়েছে, সন্দেহটা ঠিক ছিল আমাদের। মিম এবার যারাকে চোখ টিপ দিয়ে বলে, চোরকে সম্মানহীন থেকে বাঁচাতে গিয়ে ধপাস করে প্রেম হয়ে গেছে। বিষয়টা এমন হলো না মানে, তুই যারে ঝাড়ি দিস গালি দিয়া, সেই তোরে বলছে ভালোবাসি। ফিহা, এই হচ্ছে নতুন লেভেলের প্রেমে পড়ার টেকনোলজিশিয়ান। ফিহা লাজুক গলায় বলে। জাহিদ খান আমার সাথে দুষ্টু মিষ্টি প্রেম করতে চায়। বলতেই হাত দিয়ে ফিহা মুখ ঢেকে ফেলে লজ্জায়। জানো, তোর প্রেম তো দেখতেছি ঝগড়া দিয়ে শুরু, সিঙ্গারা ফুরাইয়া দিয়ে শেষ। ফিহা চোখ পাকিয়ে বলে, তোরাও না, আমি কিছু ভাবি নাই এখনো, কিন্তু কেমন যেন মনে হয়, না দেখলে মিস করি হুরে। যারা পেপসি খেতে খেতে বলে, মিস করিস মানে ঝগড়ার অভাব ফিল করিস? এই তো সত্যি প্রেম। ফিহা হেসে বলে, তুমি আমায় নিয়ে মজা নিও না জানো, তুমিও কিন্তু পডকাস্ট। গুড নাইট, গুড নাইট। ফিহার কথায় যারা বিষম খেয়ে পেপসির মাথা তালুতে উঠে যায়। যারা নিজের মাথায় চাপড় দিতে দিতে বলে, বাজে কথা বলবি না একদম, ওই শয়তান লোকটা কাল আসেনি আমাকে দাঁড় করিয়ে রেখে। মিম আফসোসের সুরে বলে, আহা, আমার জানো তাহলে কষ্ট পেয়েছিল বুঝি অনেক। থাক, কাল হয়নি তো অন্যদিন হবে। যারা শিকুচকে তাকায় মিমের দিকে সন্দেহ ভঙ্গিতে বলে, কি হওয়ার কথা বলছিস তুই? আরে জানো, দেখা হওয়ার কথা বলছি আমি। তুই অন্য কিছু ভাবলি নাকি আবার? ফিয়ার কথা মজায় মাঝে বলে উঠছে। ফিয়ার কথা শুনে যারা না চাইতেও হেসে দিল। তিনজনে হু হু করে হেসে উঠছে। প্লেটের সিঙ্গারা শেষ, ঝালমুড়ি ভাগাভাগি, কিন্তু প্রেম আর পচানির রস অফুরন্ত। দুপুরে চওড়া রোদ। কলেজ থেকে ফিরছিল যারারা। গরমে হাঁপিয়ে উঠেছে পুরো শরীর। কলেজ ড্রেস ঘামে ভেজে গেছে। শরীরে ক্লান্তি আর পিপাসা চোখে মুখে স্পর্শ। রৌদ্রের তীব্রতা যেন তাদের প্রতিটি পদক্ষেপকে আরো ভারী করে দিচ্ছে। নদীর ঘাটে দুপুরের কড়া আলো পড়েছে, চিকচিক করছে গাছের পাতার ফাঁক দিয়ে রোদের ঝিলিক নদীর জলে পড়েছে। আরমান চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে অস্থিরতা। হঠাৎ দূরে ধুলো উড়িয়ে হেঁটে আসছে যারা। গায়ের কলেজ ড্রেস ঘামে ভিজে গেছে, শরীরে গরমে ক্লান্ত, চোখে বিরক্তির ছায়া। কিন্তু আরমানের চোখ আটকে যায় এক জায়গায়। ড্রেসের ভেজা কাপড়ে হালকা লাল রঙা ইনারের আভাস স্পষ্ট হয়ে উঠেছে। আরমানের মুখ শক্তই হয়ে যায়। সে কিচ্ছু না বলে এগিয়ে আসে। এক ঝটকায় যারা হাত ধরে ফেলে। যারা চমকে ওঠে। আরে কি করছেনটা কি? আমার হাত ধরে টানছেন কেন? কোনো জবাব নেই। রাগে অভিমানে চোখ লাল। সে ধীরে ধীরে তাকে মাঠের দিকে টেনে নিয়ে যাচ্ছে। কেউ যেন না দেখে, যেন এই অস্থির অনুভূতিগুলো কোথাও গিয়ে ফেটে পড়ে। যারার মুখে অভিমান, কিন্তু চোখে এক ধরনের অচেনা অনুভব। ও কিছু বলে না, শুধু চুপচাপ হাঁটে। যারাকে নিয়ে সোজা মাঠের ভেতরে এসে বড় আম গাছের ছায়ায় নিচে যারাকে দাঁড় করায় আরমান। যারা চমকে উঠে তাকায় আরমানের দিকে। আরমান চোখ লাল করে তার দিকে তাকিয়ে আছে। যারা গলে হালকা কাঁপুনি নিয়ে বলে, কি হয়েছে? আপনি আমাকে এখানে নিয়ে এলেন কেন? আরমান একদম সামনে এসে দাঁড়ায়, তাকায় সরাসরি ওর
পোশাকের দিকে। কলেজ ড্রেস ঘামে ভিজে গেছে, ভেতরে লাল ইনার স্পষ্ট দেখা যাচ্ছে। রাগে মাথা ফেটে যাচ্ছে তার। আরমান চোখ বড় করে তাকায় জারার দিকে, গলা নিচু কিন্তু তীব্র কণ্ঠে বলে, তুই বোঝস না? তুই কি পরে পুরো কলেজ রাস্তা ঘুরে এসেছিস? যারা চুপ হয়ে আছে, কিন্তু আরমানের কথা বুঝলো না সে। সে তো কলেজ ড্রেস পরে আছে, তাহলে এই লোকটার এত সমস্যা হচ্ছে কেন? আবার রাগ দেখাচ্ছে, তুই করে বলছে, মনে হচ্ছে আমি ওনার প্রেমিকা, উনি আমাকে শাসন করছে। এই লোকটাকে তার সাথে এমন করে কথা বলার, মনে মনে কথাগুলো বলে কিন্তু মুখে বলার সাহস হলো না, কারণ পুরুষ মানুষের রাগ ভয়ঙ্কর। তাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আরমান জারাকে একদম মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে রাগে গলা উঁচিয়ে বলল, তুই কি পরে পুরো কলেজ রাস্তা ঘুরে এসেছিস? ইনার দেখা যাচ্ছে ইডিয়েট তোর, তাও আবার লাল। এতই যখন লাল পছন্দ, তাহলে ভালো করে ঢেকে আসলি না কেন? তুই কি জানিস না এগুলো ছেলেরা কিভাবে দেখে? যারা কেঁপে উঠছে আরমানের কথায়। ইনার, ও সত্যি তার ইনার দেখে ফেলেছে, আর বলেও দিল। আর মাথা তুলে তাকাতেই পারছে না, শরীরটা কেমন যেন ছিমছিম করছে, বুকটা ধকধক করছে। কেউ এইভাবে মেয়েদের পোশাক নিয়ে কথা বলে, কিন্তু সে তো ইচ্ছে করে করেনি। সে জানতোই না জামাটা এতটাই ভিজে গেছে। লজ্জায় ভয়ে দুই চোখে পানি ঝাপসা হয়ে আসে যারার। এসব নিয়ে কোনো পুরুষ মানুষ তাকে এভাবে বলে বসবে, তা সে কখনো ভাবতে পারেনি। আচ্ছা, এই লোকটা এত রাগ করলো কেন? আমি তো ওনার কেউ না, তাও কেন ওনার রাগে আমার চোখে পানি এসে গেল? আমি শুধু পালাতে চাই এখন, একা কোথাও খুব দূরে, যেখানে কেউ আমাকে দেখবে না। নিজেকেই ঘৃণা লাগছে, ওনাকে না, নিজেকেই। এবার যারার ভয় ও লজ্জাও নিজের ভয়ার্থ কমছে, বলে, আমি তো খেয়াল করিনি, খুব গরম। আরমান যারার দিকে আঙুল তুলে বলে, গরম? তাহলে চুপচাপ বাড়িতে বসে থাকতি তুই। কলেজে হিরোইন সাজতে গিয়েছিলি নাকি? সিনেমার সিন চলছিল সেখানে? যারা মাথা নিচু করে ভয় লজ্জা চুপ হয়ে আছে। আরমান ছুট কামড়ে রাগ চেপে নিয়ন্ত্রণ করে বলে, তোমার চেহারার দিকে কেউ তাকাক, সেটা আমি চাই না। তুমি জানো আমি এসব সহ্য করতে পারি না। যারা চোখ নামিয়ে বলে, আপনি কে আমাকে এসব বলার? এক মুহূর্ত নীরবতা। আরমান হেসে কিন্তু চোখে রাগ নিয়ে যারাকে বলে, ঠিক। আমি কেউ না, কিন্তু এটুকু জানো, এই কেউ নাটাই তোমার জন্য একদিন কারো গলা ধরবে, আজ না হোক কাল। যাই হোক, আজ অ্যাপ্রন কই তোমার? এটা পরে আসলেই তো এত বাজে দেখাতো না তোমায়। যারা চোখে জল চলমল করছে এতক্ষণ, কিন্তু এখন নাকের জল চোখের জল এক করে বলে, আমি সত্যি বুঝতে পারিনি এত খারাপ দেখাবে আমায়। গরম লাগছিল বলে অ্যাফ্রন পরে আসিনি আজ। মিম আর ফিহা বলেছে আমাকে আমি হিজাব দিয়ে ভালো করে ঢাকতে চেয়েছিলাম, কিন্তু হয়নি। আরমানের যারার কান্না দেখে রাগ কমে আসে। কালো তার জন্য মেয়েটা কান্না করেছে, বুকটা কেমন ভারী হয়ে আসে তার, কিন্তু গলায় রাগী ভাব বজায় রেখে বলে, আর যদি এমনটা কখনো হতে দেখি, তাহলে হাত পা সব ভেঙে ঘরে বসিয়ে রেখে আসবো। যারা একটু ভয়ে কাঁপে চুপ করে দাঁড়িয়ে থাকে। আরমানের ভয়ে চোখ দিয়ে পানি পড়ছে তার। আরমান কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর একটা লম্বা নিঃশ্বাস ফেলে মুখ ঘুরিয়ে অন্যদিকে চলে আসে রাগ কমাতে। যারা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে, ভেতরে কোথাও একটা অদ্ভুত ভয় আর অপরিচিতর মতো রকমের কিছু একটা অনুভব কাজ করছে তার। লোকটার শাসন করাটা তার কাছে কেন জানি খুব ভালো লাগছে, অন্যরকম ফিলিংস কাজ করছে তার মাঝে। প্রেম করছে মনে হচ্ছে সে, কিন্তু লোকটার সাথে তো তার এমন কোনো সম্পর্ক নেই, তাহলে এমন কেন মনে হচ্ছে তার? যারা একা দাঁড়িয়ে মাথা নিচু চোখ দিয়ে এখনো চুপচাপ পানি পড়ছে, তার গাল বেয়ে নেমে যাচ্ছে লজ্জা, অপমান আর অপার একটা দুঃখ। আরমান কিছু দূর গিয়ে থেমে যায়, তার
রাগ ধীরে ধীরে গিলে নিচ্ছে অপরাধবোধ। সে ঘাড় ঘুরিয়ে তাকায়। যারার কাঁধ কাঁপছে, যারা কাঁদছে। তার বুকের ভেতর যেন কিসের ছ্যাঁকা লাগে। আরমান নিজেই মনি বলে, আমি কি আবারও হাফ ইঞ্চি মেয়েকে কাঁদিয়ে ফেললাম? আমি কি বেশি বলে ফেললাম যার জন্য এখনো কান্না করছে? সে ধীরে ধীরে যারার কাছে আসে, পা চিপে চিপে, এক হাতে পকেটে কোচে আর এক হাতে চুলে বারবার হাত বোলায় অস্বস্তিতে। পকেট থেকে 2টা বড় কিটক্যাট বের করে আরমান নরম গলায় হালকা হেসে বলে, এই কান্না স্টপ। এই কিটক্যাট 2টা ধরো। আমি কাল না আসায় কষ্ট পেয়েছো বলে এই 2টা এনেছিলাম তোমায় সরি বলবো বলে। যারা কিছু বলে না, চোখ মুছে অন্যদিকে তাকিয়ে থাকে। যার মানে সে নিবেই না এই চকলেট। আরমান চুপ করে কিটক্যাট সামনে ধরে বলে, নাও রাখো প্লিজ, না বলো না। আর চকলেট খেয়ে ভুলে যাও আমি কি বলেছি। যারা চোখ নামিয়ে গলায় কাঁপুনি নিয়ে বলে, আপনি খুব খারাপ। আপনি আমাকে এই কথাগুলো কিভাবে বলতে পারলেন? শয়তান লোক, এখন চকলেট দিয়ে ঘুষ দিচ্ছেন। আরমান যারার কথার মধ্যে বাধা দিয়ে, সরি, 100 বার না 1000 বার সরি। আমি মাথা ঠিক রাখতে পারিনি। আমি তোমার দিকে কারো বাজে দৃষ্টি সহ্য করতে পারি না, যদিও আমি তোমার কেউ না। যারা তাকায় প্রথমবার আরমানের চোখের দিকে। আরমান নরম গলায় বলে, এটা সত্যি, আমি তোমার কেউ না, কিন্তু ভবিষ্যতের কথা ভেবে এখন থেকে আমি কেয়ার করছি। মানজারা, এই কেয়ারটাই রাগ হয়ে গিয়েছিল, কিন্তু তুমি কাঁদতে দেখে নিজের ওপরই রাগ হচ্ছে এখন। প্লিজ ক্ষমা করো। আর এখন এই কিটক্যাট 2টো খাও। একটার নাম সরি আর একটার নাম মাফ করে দাও। আরমানের কথা শুনে বড় বড় চোখ করে তাকায় যারা। আরমানের বাড়িয়ে দেওয়া চকলেট দুটো নিয়ে বলে, ভবিষ্যতের কথা ভেবে মানে কি বলতে চাচ্ছেন? কি বলতে চাইছেন আপনি বুঝিয়ে বলুন। আরমান যারা মাথায় আলতো চাপড় দিয়ে বলে, মানে কিছু না মাথা মোটা, এখন এই মাঠ দিয়ে সোজা বাড়িতে যাবে তুমি, মনে থাকবে। যারা বাথুমির মতো মাথা নেড়ে সায় দেয়, বোঝা আচ্ছা। তার চলে যেতে থাকে বাড়ির দিকে। যারা তার কথা এমন বাধ্য মেয়ের মতো মানতে দেখে চুচকামড়ে হাসে, মাথার পেছনে চুলকাতে থাকে আর যারার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। আরমান হঠাৎ করে যারার হাত ধরে মাঠের দিকে নিয়ে যেতে দেখে হতভম্ব হয়ে যায়। মিম আর ফিয়া স্তব্ধ হয়ে তাকিয়ে আছে তাদের দিকে, যেন চোখের পলকও কি যেন ঘটে গেল। কেউ কিছু বুঝে ওঠার আগে দৃশ্যটা বদলে গেল। ফিয়ার মুখটা অল্প বিস্ময় জমে গেছে। পাশে দাঁড়িয়ে থাকা মিমও ঠিক বুঝে উঠতে পারছে না কি প্রতিক্রিয়া দেখাবে। এই তখনই পেছন থেকে ভেসে আসে এক পরিচিত গলা। ফিয়া চমকে তাকায় পেছনে। জাহেদ, তার চোচে হালকা বিদ্রুপের হাসি। ফিয়া চোখ নামিয়ে ফেলে, হালকা লাল হয়ে ওঠে, লজ্জায় হয়তো একটু রাগেও। আপনি এখানে কি করছেন জাহিদ খান? সে গম্ভীর স্বরে জিজ্ঞেস করে, কিন্তু গলায় কোনো দৃঢ়তা নেই। জাহেদ একটু কাছে এসে দাঁড়ায়, চোখে খুনছুটি ছেলে। কটকটি, এখানে এমনভাবে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে আছো কেন? এজন্যই তো ভাবি তুমি শুধু দেখতে মিষ্টি, আচরণে একদম কটকটির মতো। আমার সাথে কথা বলতে গেলেই তোমার মুখের নকশা বদলে যায়। ফিয়া ছোঁচ কামড়ে ধরে রাগে, বাজে লোক। কাল সুন্দর করে প্রপোজ করলো আর আজ এসে ঝগড়া করছে। কাল প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, আজ আবারও সুন্দর করে প্রপোজ করবে তা না করে ঝগড়া করছে। জাহেদের দিকে চোখ পাকিয়ে তাকায় ফিহা, কিন্তু কিছু বলতে গিয়েও থেমে যায়। জাহেদ বুঝতে পারে ফিহা রেগে যাচ্ছে, তাই ফিহাকে আরেকটু রাগিয়ে দিতে বলে, তুমি এভাবে চোখ বড় বড় করে তাকাও যেন আমাকে গিলে ফেলবে। ফিহা চোখ গোল করে রাগে চকবক করছে। হ্যাঁ, গিলেই ফেলবো আপনাকে। কেন, ভয় পেলেন বুঝি? জায়েদ এবার একটু সামনে এগিয়ে আসে, মুখটা একটু কাছে এনে বলে, আসলে তোমার ওই চোখ বড় বড় করে তাকানো থেকে ভয় পাওয়ার কথা, কিন্তু আমার শুধু হাসি আসে, কারণ তোমায় যখন কটকটির মতো লাগে দেখতে। ফিহার মুখটা লাল হয়ে যায় রাগে, লজ্জা এবং একটুখানি অপমান বোধে। আপনি নিজেকে খুব চালাক ভাবেন, তাই না? জাহেদ হেসে বলে,
না, আমি চালাক না। আমি শুধু তোমার রাগ দেখার সুযোগ খুঁজি, কারণ তখন তোমার সবচেয়ে বেশি সুন্দর লাগে। সত্যি বলছি কটকটি। ফিহা মুখ ঘুরিয়ে নেয়, রাগ দেখাতে গিয়ে এখন লজ্জা করছে তার, কিন্তু চোখে লুকানো একটা ক্ষীণ হাসি ধরা পড়ে যা সে নিজেও স্বীকার করে না। মিম একটু দূরে দাঁড়িয়ে সবই দেখছিল। ফিহা রাগে ফুটছে আর জাহেদ একের পর এক কথা বলে ওকে আরও রাগিয়ে তুলছে, কিন্তু তবুও ওদের কথার ভেতরে কিছু একটা ছিল, অদ্ভুত একটা টান, চোখে চোখে অসম্পূর্ণ ভাষা, ঠোঁটের কোণে চেপে রাখা হাসি। মিমের ভেতরে হালকা একটা দীর্ঘশ্বাস উঠে এলো। এরা দেখা হলেই যেখানে ঝগড়া শুরু করে, তাহলে সম্পর্কে জড়ালে কি করবে? এই দুজন তো যতই ঝগড়া করুক মনে হয় যেন কেউ কাউকে ছাড়তে পারবে না। এই রাগটাই তো আসলে তাদের ভালো লাগা থেকে ভালোবাসার পরিণত হবে। কি অদ্ভুত কেমিস্ট্রি তাদের, ভেবেই মিটমিটিয়ে হাসে মিম। এই দুজন যতই ঝগড়া করুক মনে হয় যেন কেউ কাউকে ছাড়তে পারবে না। এই রাগটাই তো আসলে তাদের ভালো লাগা থেকে ভালোবাসায় পরিণত হবে। কি অদ্ভুত কেমিস্ট্রি তাদের, ভেবে মিচিমিচি হাসে মিম। হঠাৎই ফিহা চোখ ঘুরিয়ে তাকায় মিমের দিকে, কিন্তু মিম তাড়াতাড়ি মুখ ঘুরিয়ে নেয়, কি যেন কিছু দেখেনি, কিন্তু তার মনে তখনও একটা কথাই ঘুরপাক খাচ্ছে। ভালোবাসা সত্যি হলে ঝগড়াগুলো বুঝি সুন্দর লাগে। ফিহা চলে আসে মিমের কাছে, এসে মিমের দিকে চোখ রাঙিয়ে তাকায়, হাসার অপরাধে মিমের গর্দানে নিয়ে নিবে ফিহা। পেছন থেকে জাহেদ চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, এই ফিহা, তোমার ফোন নাম্বারটা তো দিয়ে যাও। সন্ধ্যার আলো, নরম বাতাসে হালকা একটা শীতলতা, দূর থেকে নামাজের আজানের ধ্বনি ভেসে আসছে। বারান্দার এক কোণে বসে আছে জিনিয়া, দৃষ্টিটা দূরে কোথাও, মনটা যেন আরেকটা সময় আটকে আছে। রেহান আস্তে আস্তে পা ফেলে এসে দাঁড়ায়, কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে। রোহান নরম গলায় বলে, এখানে কি করছো চাঁদ সুন্দরী? জিনিয়া চমকে ওঠে না, ধীরে মাথা ঘুরিয়ে চেয়ে বলে, হালকা হাসি দিয়ে বলে, রোহান ভাইয়া আপনি? রোহান জিনিয়ার পাশে চেয়ারটায় বসে বলে, আমি। আমি মনে করেছি আপনি আর আমার সাথে কথা বলবেন না সেদিনের পর থেকে। রাগ করতে শিখিনি তো। তুমি যেদিন কথা কাটাকাটি করেছিলে মনে আছে? সেই দিনও চুপচাপ তোমার চলে যাওয়াই দেখছিলাম। একটু থেমে তার দিকে তাকিয়ে বলে, আমি জানতাম ওটা তুমি ছিলে না, ছিল তোমার ভিতরের কষ্ট। একবার কি বলা যায় না কি কারণ তুমি আমার সাথে এমন করছো? কি কষ্ট লুকিয়ে রেখেছো নিজের মাঝে? জিনিয়ার মুখ নেমে যায়, গলার স্বর কাঁপতে থাকে জিনিয়ার। আমি জানি রোহান ভাইয়া, আমি সেদিন খুব খারাপ ব্যবহার করেছিলাম, আপনাকে কথা শোনালাম, অপমান করলাম, অথচ আপনি শুধু পাশে থাকতে চেয়েছিলেন। আমি আমি আসলে নিজেকে ঘৃণা করি। রোহান কিছু বলতে যাবে, জিনিয়ার হাত তুলে থামিয়ে দেয়। রোহানের এইটুকু আস্থা যুক্ত কথা জিনিয়ার চোখে জল চলে আসে। না, আজ আপনি কিছু বলবেন না। আজ আমি বলতে চাই, আপনার সেই ভালোবাসাকে আমি একবারও জায়গা দিতে পারিনি, শুধু দূরে ঠেলে গেছি বারবার। কারণ আমি জানি আমি আপনাকে সুখ দিতে পারবো না, আমার শরীরে নোংরা লেগে আছে। রোহান গভীরভাবে তার দিকে তাকায়, কিছুটা কাঁপা কাঁপা গলায় বলে, সুখ তো চাইলেই পাওয়া যায় না জিনিয়া। তোমার পাশে থাকার অধিকার চেয়েছি, দাবি করিনি। আমি চাই তোমার সঙ্গে হাসতে, কাঁদতে, হারাতে, সব কিছুতেই পাশে থাকতে। আর কথা যদি হয় তোমার শরীরে নোংরা বা তোমার কোনো কালো অতীত নিয়ে, সেটা আমি জানতে চাই না। আমি শুধু তোমায় ভালোবাসার জন্যই অধিকার চাই। একবার কি সুযোগ দেওয়া যায় না আমায়? বিশ্বাস করো, তোমায় কখনো কষ্ট পেতে দিব না, তোমার অতীত জানতে চাইবো না। জিনিয়া মুখ ঘুরিয়ে নেয়, চোখ মুছে নেয় চুপচাপ, মনে মনে বলে, এই মানুষটার ভালোবাসা ওজন আমি নিতে পারি না। আমি যদি একটু দুর্বল হই, ও আমার সব ছেড়ে আমাকে আঁকড়ে ধরবে, কিন্তু আমি তো এটা চাই না, আমি তো শূন্য। জিনিয়া গলায় আটকে আসছে। রোহান ভাই, আমি আপনার কাছে ক্ষমা চাইছি সেদিনের জন্য, আর এতদিন ধরে আপনাকে কষ্ট দেওয়ার জন্য। রোহান কিছুটা ব্যথা নিয়ে চুপ থাকে, মনে হয় কিছু বলবে কিন্তু নিজেকে থামায়।
জিনিয়া চোখ নামিয়ে বলে, আমি চাই না আপনি আমায় ভালোবাসুন। আমি চাই না আপনি আমার জন্য অপেক্ষা করুন। আমি চাই না আপনার চোখে একদিন আমায় না পাওয়ার আক্ষেপ থাকুক। নিজের জীবন গুছিয়ে নিন। সে ধীরে উঠে দাঁড়ায়। জিনিয়া কাপা কঞ্চে আবারও বলে, শেষ একটা আবদার করব, রাখবেন আপনি? জিনিয়ার এমন কাপা কণ্ঠে আবদারের কথা শুনে সাথে সাথেই ওর দিকে তাকায় রোহান অসহায় দৃষ্টিতে। আমার কাছে আর ভালোবাসার দাবি নিয়ে আসবেন না আপনি। জানেন আমি অনেক লোভী। আপনার উজাড় করে দেওয়া ভালোবাসা দেখলে লোভ সামলাতে পারবো না আমি। কথাগুলো বলে সেও চলে যেতে শুরু করে। পেছনে তাকায় না। রোহান একবার ডাকতে যায় কিন্তু থেমে যায়। জিনিয়া ভেতরে চলে যায়। বারান্দায় হাওয়া বইছে ধীরে। রোহান একা বসে থাকে। তারপর নিজের মনেই বলে, তুমি চলে গেলে অথচ আমি এখনো এখানেই আছি, তোমার পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে। তুমি যদি কখনো ফিরে আসো আমি এখানেই থাকবো। রাত 11টা। ডিভানে বসে আরমান ল্যাপটপে ফ্যাক্টরি কাজ করছে। ডেস্ক ল্যাপটপের আলোয় কাগজপত্র ছড়িয়ে ছিটিয়ে ঘরের নীরবতা। এমন সময় হঠাৎ দরজা ধাক্কা দিয়ে কেউ ঢোকার চেষ্টা করে। দরজা ধাক্কানোর শব্দে বিরক্ত হয়। আরমান চোখ মুখ কুঁচকে জিজ্ঞেস করে, এই কোন গরু এমন করছিস? রাতে দরজা ভেঙে ফেলার ইচ্ছে আছে নাকি? দরজা খুলে ঢোকে জাহেদ হাঁপাতে হাঁপাতে হেসে বলে, ভাঙলে কি তুমি আর ঠিক করতে পারবে না ভাইয়া? কি করছো বসে বসে? প্রেমালাপ করছি তোর ভাবির সাথে। যা, এখন বিরক্ত করিস না। আরে ভাইয়া, আমি তো এই জন্যই এসেছি। একটা ছোট্ট সাহায্য লাগবে ভাবি। তোর ছোট সাহায্য মানেই আমার রাতটা শেষ। বল কি চাস? ওই মানে ফিহা তো ভাবির বান্ধবী, তাই না? হুম, তারপর? তো ভাবির কাছে নিশ্চয়ই ফিহার নাম্বার আছে। একবারের জন্য নাম্বারটা নিয়ে দাও না ভাইয়া, প্লিজ। আরমান সোজা হয়ে বসে ঝাঞ্ঝা গলায় কিন্তু ভারী কঞ্চে বলে, যেখানে বড় ভাইয়ের লাইন ঠিক হলো না ভালো করে, আমাকে সাহায্য করবি, তা না করে নিজের লাইন ঠিক করতে এসেছিস আমার কাছে। গরু কোথাকার! জাহেদ হতবাক হয়ে বলল, না মানে? তোর ভাবির ফোন নাম্বার আমি কাউকে দিব না, সেটা ফিহার জন্য হোক বা কারো বোনের। জাহেদ আটকে উঠে নাটকীয়ভাবে হাঁটু গেড়ে বসে বলে, ভাইয়া, আরে না না না, এমন করো না। তুমি বোঝো না, ফিহা আমার জীবন, আমার প্রাণ, আমার নিঃশ্বাস। একবারের জন্য শুধু কথা বলতে চাই, প্লিজ ভাই। আরমান বিরক্ত হয়ে পেছনে হেলে বলে, তোর এত প্রেম জন্ম হলো কবে থেকে? দুই একবার দেখে পাগল হয়ে গেলি? জাহেদের মুখে দুষ্টুমির রেশ এনে বলে, তুমি তো দুই একদিন দেখে ওই একরত্তি মেয়েকে আমাদের ভাবি বানিয়ে ফেলেছো। জাহেদের কথা শুনে আরমান একটু শয়তানি হেসে বলল, বেশি বকছিস তুই এখন, তাই নাম্বার পাবি না। যা ভাগ এখান থেকে, গরু। জাহেদ দ্রুত আরমানের দুই হাত পা ধরে বলে, প্লিজ ভাইয়া, এমনটা করো না তুমি। তুমি শুধু একটা মেসেজ পাঠিয়ে বলো ফিহার নাম্বার দিতে, জাহেদ চায়, ব্যাস। আরমান একটু বিরক্ত হলেও ফোনটা তুলে নেয়। আরমান নিজের মনে বলে, এই ছেলেটা একদিন এভাবে পায়ে ধরে বিয়ে করে নিবে হয়তো। ফোনে ছোট্ট মেসেজ পাঠায়। কিছুক্ষণ পর নাম্বার আসে, কিন্তু এতে আরমান খুব রাগ হয় জারার প্রতি। এত রাতে এই মেয়ে এখনো জেগে আছে। মেসেজ পাঠানোর সাথে সাথে রিপ্লাই, ওকে পরে দেখে নিবে, আগে এই গরুটাকে বিদায় করে নিক সে। আরমান চোখ তুলে তাকায় জাহেদের দিকে। এই নে, কিন্তু একটা কথা, আমি যদি শুনি তুই ফিহাকে বিরক্ত করিস, তাহলে তোর কান কেটে এই শীতলক্ষায় বসিয়ে দিব কিন্তু। জাহেদ নাম্বার নিয়ে মাথায় ঠিকই বলে, ভাইয়া, তুমি শুধু আমাকে একটা নাম্বার দিলে না, তুমি জান্নাতের দরজা খুলে দিলে আজ। আরমান আবারও কাজে ফিরে যায়। দরজার বাইরে জাহেদের ফিসফিসানি শোনা যায়। ফিহা, আজ শুরু, ইনশাআল্লাহ শেষ হবে বিয়েতে। রাত 11:45 ফিহা ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে মোবাইল কাঁপছে, স্ক্রিনে অজানা নাম্বার। ফিহা চোখ মেলে দেখে, বিরক্ত হয়ে ফোন ধরে ফিহা ঘুমচড়ানো কঞ্চে বলে, হ্যালো। এক মুহূর্তে চুপচাপ। জাহেদ ভয় পেয়ে যায়। জাহেদ আস্তে করে ডাক দেয়। ফিহা, ফিহা ঘুমচড়ানো গলায় বিরক্ত হয়ে বলে, কে ভাই, এত রাতে বিরক্ত করছো? জাহেদের গলায় কষ্ট। তাকে এই মেয়ে ভাই বলছে।
ভাই, আমি ভাই হই না তোমার? ফিয়া চোখ না খুলেই বলে। তাহলে কি আপনি আপা হন? জাত অবাক হয়, এই মেয়ে কি পাগল হয়ে গেছে নাকি, কি যাতা বলছে তাকে। বিরক্ত হয়ে বলে, না না, আমি তোমার আপা না। তাহলে কি তৃতীয় লিঙ্গের আপ্পা? আপ্পা কেউ নাকি? জায়দ হঠাৎ চুপ। ফোনের এদিকে ফ্রেমে ওর চোখ বড় বড়, মুখ কুচকে আছে। আতকে উঠেছে ফিহার কথা শুনে জাহেদ হাঁপানি রোগীর মতো হাঁপাতে হাঁপাতে বলে, আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। শয়তান বেটি নিজের ভবিষ্যতে কেউ লালবাতি জ্বালায়? আমি তোর ভবিষ্যতের সবুজ বাতি কটকটি। ফিহার ঘুমের ঘোর একদমই উবে যায়। চট করে উঠে বসে, চোখ কচলে ফোনের স্ক্রিনে তাকায় ফিহা। অবাক হয়ে আননোন নাম্বার দেখে, কিন্তু এইটা তো জাহেদ খানের গলা। জাহেদ তাকে কটকটি বলে ডাকে, তার মানে এটা জাহেদের নাম্বার। কিন্তু সেই নাম্বার পাইল কই? ওপাশ থেকে জাহেদ আবারও ডাকছে ফিহাকে। হ্যালো কটকটি, হ্যালো, কই গেলা? ফিহা সংকোচ ভয় জেদে গলা আটকে আসা কঞ্চে বলে, আমি তো ভাবলাম, আমি তো বুঝিনি যে। জাহেদ মজা নিতে নিতে বলে, আহা, এখন আটকে যাওয়া কথাগুলো শুনে মনে হচ্ছে রোমান্স করার ফিল পাচ্ছি। আপনি আমার নাম্বার কোথায় পেয়েছেন? তুমি যেখানে আমার হার্টে সেভ হয়ে আছো, সেখানে তোমার নাম্বার পাওয়া কোনো ব্যাপার না। ফিহা একটু ভয়, একটু লজ্জা, অনেক রাগ নিয়ে বলে, এত রাতে একটা মেয়েকে ফোন করে বিরক্ত করার অপরাধে আপনাকে পুলিশে দিব আমি। পুলিশে দাও, কিন্তু এফআইআর ডিটেইলসে লেখো ছেলেটা শুধু একটু ভালোবাসতে চেয়েছিল আমায়, আর সেই ভালোবাসার অপরাধে একটা ছোট্ট কটকটি তাকে হিজড়া বানিয়ে দিল। ফিয়া একটু মুচকি হাসে, কিন্তু চেপে রাখে। এত রাতে এভাবে আর কতজনকে ফোন দিয়েছেন শুনি? তোমার আগেও কেউ ছিল না, তোমার পরে কেউ হবে না, আর মাঝখানে তো শুধু তুমি। দুজনে চুপ। নরম সুর বাজছে মনে মনে তাদের। অবশেষে ফিয়া লজ্জা মিশ্রিত কণ্ঠে বলে, আমি এখন ঘুমাবো, বাই। রাত 11:50। চুপচাপ ঘরে আলো, অল্প আলো। যারা ফোনের স্ক্রিনটা বারবার উল্টে রাখছে। কল আসছে একের পর এক। আরমানের মেসেজের শব্দ থেমে নেই। একটার পর একটা মেসেজ পাঠিয়ে যাচ্ছে সে। যারা, কল ধরো, তুমি জেগে আছো আমি জানি। যারা চোখ বন্ধ করে রাখে, মাথার ভেতরটা ভারী লাগছে। এই লোকটা ফোন দিলেই কেন তাকে তুলতে হবে? এত রাতে এত চাপ কেন দিচ্ছেন উনি আমাকে? কোনো সম্পর্কবিহীন মানুষের সাথে এভাবে কেউ অধিকার ফলায়? হঠাৎ নতুন মেসেজ আসে। এইবার আরমান আর ভদ্রতার জায়গায় নেই। রাগ, অভিমান আর অধিকার মিশে গিয়ে আগুনে পরিণত হয়েছে। বাল, উত্তর দিচ্ছিস না কেন? এত রাতে কোন নাগরের সাথে কথা বলছিস তুই? আমার কল মেসেজের উত্তর দিচ্ছিস না? মেসেজগুলো পড়ে যারা চোখ কপালে, রাগে শরীর কাঁপতে থাকে। তীব্র অপমান, ভয় আর বিরক্তি সব একসাথে অনুভব করে। তারপর আর এক মুহূর্ত দেরি না করে ফোনটা হাতে নিয়ে টাইপ করতে থাকে। আপনি কে? আমার সাথে এভাবে কথা বলার? কোনো সম্পর্কবিহীন মানুষের সাথে এভাবে কথা বলে অসভ্য লোক। তুই তুকারি করে চরিত্র নিয়ে কথা বলছেন? কোন অধিকারে আপনি? দুই একবার ভালো করে কথা বলেছি বলে মাথা কিনে নিয়েছেন? মেসেজটা পাঠিয়ে যারা আরমানকে ব্লক করে দেয়। ফোনটা এবার একেবারে নিস্তব্ধ। আরমান যারার সেই শেষ মেসেজটা পড়ে থেমে যায়। রাত 12:20। যারার ব্লক করে দেওয়ার পর কিছু সময় আরমান নিস্তব্ধ ছিল। তারপর আচমকা যেন বিস্ফোরণ। ফোনটা ছুঁড়ে ফেলে দেয় বিছানায়। টেবিলের পাশে থাকা পানির বোতল, ফাইল, ঘড়ি সব কিছু ছুঁড়ে ফেলে দেয় মাটিতে। আরমান চিৎকার করতে চায়, কিন্তু গলায় কি যেন আটকে আছে। দরজা লাগিয়ে ধপ করে বসে পড়ে মেঝেতে। সিগারেট বের করে আগুন ধরায়, ধোঁয়া ছাড়ে। রাগে, অপমানে, না পর যন্ত্রণায়। সত্যি তো, আমি কে তার সাথে এত অধিকার ফলাবার, বাজে কথা বলার? কিন্তু আমি তো ওকে ভালোবাসি। নিজের মুখে বলি যেন নিজে মুখে থাপ্পড় মারে, খুশি মারে দেয়ালে। একটু রক্ত আসে, কিন্তু তার চেয়ে বেশি ঝরে পড়ে ভেতরের ক্ষোভ। রাতটা কাটে ধোয়ার ভেতর, ভাঙা জিনিসের শব্দে আর একরাশ অপরাধ বোধে। সকাল 8:02। যারা আর তার দুই বান্ধবী কলেজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। যারা শান্ত, কিন্তু চোখে মুখে এক ধরনের ঠান্ডা কষ্ট। পেছনে রাতের ঘটনাটা এখনো মনের থেকে মুছে যায়নি। কাঠের কাছে হঠাৎ করেই যারা দেখে আরমান দাঁড়িয়ে আছে, চোখ লাল, গলার পাশে একটা আঁচলের দাগ।
কাপড় একটু এলোমেলো, হাতে সিগারেট ছিল, কিন্তু তাকে দেখে সেটা ছুঁড়ে ফেলে দেয় পেছনে। আরমান এগিয়ে আসে তাদের দিকে, কিছু বলতে চাইছে, কিন্তু যারা আরমানকে দেখে এক পা পিছিয়ে যায়। তাদের সামনে আরমানকে দাঁড়িয়ে থাকতে দেখে ফিহা জিজ্ঞেস করে, ভাইয়া আপনি এখানে কিছু বলতে চান? যারা হঠাৎ ঠান্ডা গলায় বলে। ফিহা চল তাড়াতাড়ি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। আরমান তাকিয়ে থাকে যারার দিকে, একরাশ অনুনয় কণ্ঠে, চোখে কিছু বলার চেষ্টা। পিঞ্চি মেয়ে, একটু শোনো প্লিজ। কিন্তু যারা তাকায় না, হাঁটতে হাঁটতে নিজের মনে ফিসফিস করে বলে, যে মানুষ আমার চরিত্র নিয়ে কথা বলে, কোনো সম্পর্ক ছাড়া তুই তুকারি করে, তার সাথে আমার কোনো কথা থাকতে পারে না। আরমান দাঁড়িয়ে থাকে নীরব হয়ে। সেই মুহূর্তে ওর মাথার ভেতর একটা কথাই ঘুরে ফিরে বাজে। আমি তোকে ভালোবাসি, তাহলে কি করে পারলাম তাকে এত কষ্ট দিতে, বাজে কথা বলতে? যারা চলে যায়, আরমান দাঁড়িয়ে থাকে খাটে, হাতে আগুন নিভে যাওয়া সিগারেটের ছাই আর মনে এক অব্যক্ত পোড়াগন্ধ। কলেজ চত্বরে আলো ছায়ার খেলা, বাতাসে হালকা ঠান্ডা ভাব। কলেজ ছুটির পর 3 বান্ধবী মাঠ দিয়ে হাঁটছে, কিন্তু যারা চোখে মুখে গুমোট একটা অন্ধকার, মুখে কোনো কথা নেই, চোখে ঝাপসা ক্লান্তি। মিম আর ফিহা 2 পাশে হাঁটছে, কিন্তু তেমন কিছু বলছে না। যারার মুখ দেখে ওরা বুঝে গেছে ভেতরে কিছু একটা ঠিক নেই। মাঠের এক কোণে এসে হঠাৎ যারা দাঁড়িয়ে যায়, মাথা নিচু করে মিম ধীরে ধীরে বলে উঠছে, যারা, তোর মুখটা এমন শুকনো কেন? কি হয়েছে? রাতে ঠিকঠাক ঘুমাসনি নাকি? যারা চুপ। ফিহা আরো কাছে গিয়ে বলে, তুই কথা বলছিস না কেন জানু? দেখ আমাদের থেকে কিছু লুকাস না। যারা কিছু বলতে গিয়েও যেন থেমে যায়। হঠাৎ করে চোখ ফেটে জল চলে আসে, সে মুখ ঘুরিয়ে কান্না চাপতে চায়, কিন্তু পারে না, কেঁদে ফেলে। কিন্তু মিম আর ফিহা ভ্যাবাচাকা খেয়ে যায়। মিম ঘাবড়ে গিয়ে বলে। ফিহা উত্তেজিত গলায় বলল। যারা মাথা নাড়ে, যারা মাটির দিকে তাকিয়ে চোখ মুছে ধীরে বলে, যারার অভিমানে ভাঙা গলায় বলে, যারা প্লিজ কাঁদিস না, বল কি হয়েছে? আরমান ভাইয়াকে তুই আজ এমন করে এগিয়ে আসলি কেন? কাল তোকে ওইভাবে নিয়ে গিয়ে কিছু বলেছিল? যারা চোখ মুছে গম্ভীর গলায় বলে, না কিছু বলেনি, কিন্তু তাহলে? কাল রাতে আমাকে অনেকগুলো কল মেসেজ দিয়েছিল, কিন্তু আমি কোনো উত্তর দেইনি। কেন দিব? উনি কল দিলেই আমাকে ধরতে হবে কেন? উনি কে? আমি রিপ্লাই না দেয় যা মেসেজ করে পাঠায়, এটা দেখে আমি হতবাক। কি বলেছে? এত রাতে আমি কোন নাগরের সাথে কথা বলছি যে ওনার কল মেসেজের উত্তর দিচ্ছি না? আমার চরিত্র নিয়ে কথা তুলেছে, বুঝেছিস? কি এই কথা বলছে তোকে? 2-3 দিনের পরিচয় আর এত বড় কথা? লোকটা খুব খারাপ, বাজে লোক, শয়তান লোক, খবিশ লোক একটা। আরমানকে ইচ্ছে মতো বকে আবারও বলে, আমিও তাকে ব্লক করে দিয়েছি। কেন এত অধিকার ফলাতে আসবে আমার ওপর? কোন সম্পর্কের ভিত্তিতে তিনি আমার সাথে এমন করবে, এমন আচরণ করে যেন আমি তার প্রেমিকা লাগি? হ্যাঁ, কিছু গোলমেলে লাগছে। যারা ঠোঁট কামড়ে ধরে দাঁড়িয়ে থাকে তাদের পাশে মিম নরম গলায় বলে, আর এখন আবার আসছে ঢং করতে, তাই না? যারা হালকা হেসে চোখে অশ্রু নিয়ে বলে, তখন দেখলি না কলেজে আসার সময় পেছনে ঘুরছে, চোখে মুখে আমি ভুল করেছি টাইপ অভিব্যক্তি। যাই বলিস না কেন, আমার মনে হয় আরমান ভাইয়া যারাকে পছন্দ করে। যারা চোখ তুলে ফিহার কথায় চমকে উঠে যারা স্থির গলায় বলে, কি সব যাতা বলছিস? 2-1 দিন দেখা হওয়া মানুষটাকে কিভাবে পছন্দ করতে পারে? মিম সন্দেহ ভরা কণ্ঠে ধীরে ধীরে বলে, জানো, আমারও কেন যেন মনে হচ্ছে আরমান ভাইয়া তোকে পছন্দ করে। যারা মুখ ঘুরিয়ে নেয়, বিরক্ত অভিমানী একটা না কঞ্চে বলে, এসব যুক্তিহীন কথা আমার সামনে বলবি না তোরা। সারা রাগ করিস না, কিন্তু আমরা তো কদিন দেখেছি আরমান ভাইয়া ঘাটে দাঁড়িয়ে থাকে, কাল আবার তোকে কেমন করে নিয়ে গেছে নিজের সাথে। মনে হচ্ছে কেউ তার সম্পত্তির দিকে চোখ দিয়েছে। যারা মাথা নিচু করে চোখে মুখে অসহায় অভিমান যারা ভাঙা গলায় বলল, যদি পছন্দ করেই তাহলে সেই মানুষটা এমন কথা বলে কিভাবে? আর সবাই ভুল করে যারা। ফিহা তখন একটু চুপ করে থেকে হালকা হাসে।
ফিহা চ্যালেঞ্জের মতো করে বলে, ঠিক আছে, তাহলে একটা কথা শোন। যদি সত্যি আরমান ভাইয়া তোকে পছন্দ করে, তাহলে আজ কলেজ ছুটির পর তোকে দেখার জন্য, তোর সাথে একবার কথা বলার জন্য খাটে দাঁড়িয়ে থাকবে। যদি দাঁড়ায়, তাহলে তুই বুঝে নিবি ওর অনুভূতি সত্যি ছিল। আর যদি না থাকে, তাহলে যা বলেছিস ঠিক তাই ধরে নেব। মিম ফিহার কাঁধে হালকা ধাক্কা দিয়ে বলে, আমাদের ফিয়ার এসব নিয়ে অনেক অভিজ্ঞতা আছে দেখছিস। তুই কি এইভাবে জাহেদ ভাইয়ার পরীক্ষা নিস? যারা চুপ করে যায়, কিছু বলে না, শুধু বাতাসে চোখ রাখে। তার মনেও একটা অজানা কাঁপুনি। সত্যি কি আরমান আসবে? সারাদিন ক্লাসের মধ্যেও যারার মন বারবার ছুটে গেছে একটা জায়গায়, ঘাট। ফিহার বলা কথাটা যেন বারবার কানে বাজছে। বেলা গড়িয়ে দুপুর হলো, কলেজ ছুটি হলো, পিছে ব্যাগ, মুখে অভিমান, বুকের ভেতর একটা জোয়ার ভাটা নিয়ে যারা ধীরে ধীরে এগিয়ে গেল ঘাটের দিকে। পা চলছিল, কিন্তু মনের ভেতরে হাজারো প্রশ্ন। আসবে। ঘাটের গাছগুলোর ছায়ায় লম্বা হয়ে পড়েছে নদীর গায়ে। বাতাসে হালকা গন্ধ, অপেক্ষা। না বলার কথার নৌকায় দাঁড়িয়ে ঘাটের শেষ মাথাটায় চোখ পড়লো যারা। চোখ আটকে গেল। সে সত্যি দাঁড়িয়ে আছে আরমান। চোখে লাজুক অনুতাপ, হাতে কিচ্ছু নেই, কেবল মুখে গুছিয়ে রাখা কিছু শব্দ আর চোখে ভরা সত্যি অনুভূতি। আরমান ধীরে পা বাড়ায়, মুখ নিচু। আরমান ধীরে ধীরে এগিয়ে আসে, চোখে অনুতাপ, মুখে কথা জমি আছে। যারা পেছন ফিরে চলে যেতে চায়, আরমান তাড়াতাড়ি করে যারাকে পিছু ডাকে। গলায় অনুতপ্ততা মিশে আছে। হাফ ইঞ্চি মেয়ে, শোনো, শুধু একবার। যারা থামে না, হাঁটতে থাকে আরো জোরে। আরমান অবিরত বলতে থাকে, প্লিজ ডোন্ট গো, জাস্ট লিসেন টু মি ওয়ান্স। যারা প্লিজ। কি সমস্যা আপনার? রাস্তায় এমন বখাটে ছেলেদের মতো করছেন? আমি কাল ওইসব বলতে চাইনি। মাথা খারাপ হয়ে গিয়েছিল, তুমি ফোন ধরছিলে না দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তুমি যদি অন্য কাউকে পছন্দ করো। যারা ধীরে ঘুরে তাকায়, চোখে অশ্রু কিন্তু কণ্ঠে শক্তি। তাহলে পছন্দ করলেই বা আপনার কি? আপনি কে হন আমার? আপনি এত অধিকার দেখান কেন? আরমান চুপচাপ মাথা নিচু করে বলে, আমি জানি না আমি কে, জানি না অধিকার কোথা থেকে এলো, শুধু এটা জানি তুমি আমার, আর কারণ না। যারা থমকে যায়, চোখের পলক পড়ে না। আরমান ধীরে হাত বাড়ায়, যারার হাতে কিছু তুলে দেয়। একগুচ্ছ ছোট্ট ছোট্ট চকলেট আর ভাঁজ করা একটা চিরকুট। চকলেটগুলোর গায়ে ছোট্ট করে ছাটানো কাগজে লেখা, একটা করে সরি তোমার হাসির জন্য। চিরকুটটা কাপা হাতে খুলে যারার হাতের মুঠোয় ভাঁজ করা ধরা ছিল একটা চিঠি। মুখটা অদ্ভুত রকমের অস্বস্তিতে ভরা ছিল, গলার স্বরটাও যেন কেমন কেঁপে উঠছিল তার। চিঠিতে কি থাকতে পারে? সেই চিঠিটা হাতে তোলার আগেই পেছন থেকে কে যেন বলল, ও মা, চিঠি! দেখি কি লেখা আছে এতে। মিম আর ফিহা, চিরচেনা দুটো মুখ, চিরচেনা দুষ্টমি। চিঠিটা ওদের চোখে পড়তে যেন আগুনে ঘি পড়লো, কেড়ে নিল এক ঝটকায়। দে দেখি, তোর জন্য কি প্রেমপত্র লিখছে নাকি আরমান ভাইয়া? ফিয়া ততক্ষণে চিঠির এক পাশ ধরে ফেলেছে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো। যারা কিছু বলতে যাচ্ছিল হাত বাড়িয়ে থামাতে ছিল, কিন্তু সব যেন দ্রুতই ঘটে গেল। চিঠির ভাঁজ ছিঁড়ে গেল, কিছু লেখা ছিঁড়ে পড়ে গেল মাটিতে, বাকিটা ফিয়ার হাতে কুঁচকে রইল। এক মুহূর্তে যেন সময় থেমে গেল। যারা শুধু তাকে রইল চিঠির ছেঁড়া টুকরোগুলোর দিকে। কি লেখা ছিল, কেনই বা তাকে এটা দিল, সবই এখন অজানা। সেই না পড়া শব্দগুলো চিরতরে হারিয়ে গেল। সে কিছু বলল না, চোখে একটা ফাঁকা দৃষ্টি নিয়ে মাটির দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। তারপর নিচু হয়ে ছেঁড়া কাগজগুলো কুড়িয়ে নিল, যেন কোনো মূল্যবান স্মৃতি ধরে রাখার চেষ্টা। মিম হেসে বলল, ইস, ছিঁড়ে গেছে চিঠিটা। ফিহা একটু কটাক্ষ করে বলল, ছিড়লেই বা কি? আমি তো আগেই বলেছি, আরমান ভাই এসে ক্ষমাও চাইলো, তাই না? কাগজে হয়তো সরি লেখা ছিল সুন্দর করে। যারা এবার কিচ্ছু বলল না, কাদের ব্যাগটা ঠিক করে নিয়ে ধীরে পায়ে হাঁটতে শুরু করলো। কারোর দিকে তাকায়নি, পিছনেও ফিরে দেখেনি। চিঠি ছেঁড়া টুকরোগুলো এখন তার হাতের মুঠোয়, কিন্তু সবচেয়ে মূল্যবান অংশটা সে আর কোনোদিনও জানতে পারবে না। চিঠির ভেতরের কথা, আরমানের মনের কথা। পথে হাঁটতে হাঁটতে তার
চোখে জল এলো না, কিন্তু বুকের ভেতরটা ভারী হয়ে গেল। একটা চিঠি, একটা শব্দ, একটা মুহূর্ত, এই তিনটা না পাওয়ার আক্ষেপ তার হৃদয়ের কোনা যেন চিরকাল ছেঁড়াই রয়ে যাবে। যারা যখন কিছু না বলে চলে গেল, তার পেছনে রোদ পড়া মাঠটা যেন একেবারে নিস্তব্ধ হয়ে গেল। বাতাস থেমে গেল যেন। চুপচাপ কেবল তার কাঁধের দুলে ওঠা হালকা ব্যাগটা নড়ছিল হাওয়ায়। মিম আর ফিয়া তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে। মিম আস্তে করে বলল, যারা কিছু বল না। ফিহা নিচু গলায় পড়ল। চলে গেল একদম চুপচাপ হয়ে। হাসি থেমে গেছে দুজনের মুখে। চিঠি ছেঁড়া অংশ এখন তাদের চোখেও কেমন যেন অচেনা লাগছে। একটু আগেও বিষয়টি নিছক মজা ছিল, এখন সেটা আর কেমন ঠাট্টা মনে হচ্ছে না। আমরা কি একটু বেশি করে ফেললাম? ফিহা নিঃশ্বাস ফেলে বলল, আমার মনে হয় হ্যাঁ, জানু খুব কষ্ট পেয়েছে। চোখে কিছু ছিল না, কিন্তু মনে খুব কষ্ট ছিল ওর। দুজনে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইল। চারপাশের শব্দগুলো যেন আর পৌঁছাচ্ছিল না তাদের কানে। কেবল জারার হাঁটা, চুপচাপ থাকা, ছেঁড়া চিঠি হাতে তুলে নেওয়ার মুহূর্তগুলো বারবার ফিরে আসছিল চোখে। মিম ধীরে বলল, ওর কাছে এই চিঠিটা অনেক গুরুত্বপূর্ণ ছিল, তাই না? হয়তো ও অনেক কিছু জানার অপেক্ষায় ছিল, হয়তো এটাই ওর জন্য অনেক বড় কিছু ছিল। আমরা ছিঁড়ে ফেললাম ওটা। হাওয়ার মাঝে ছিঁড়ছিড় শব্দ হচ্ছিল, তবুও যেন কিছু একটা অনুচ্চারিত থেকে যাচ্ছে ওদের ভেতর। এই প্রথমবার মিমার ফিহার মনে একটা অপরাধবোধ বাসা বাঁধে। তারা বুঝতে পারে মজার নাম করে তারা একটা হৃদয়ের আবেগকে তুচ্ছ করে ফেলেছে। জানো, কাল কলেজে আসলে অনেকগুলো সরি বলে দিব। আমিও বলবো, কিন্তু জানি না জানু মাফ করবে কি না। দুজনের চোখে তখন একটা নতুন চিন্তা, ক্ষমাচর, বন্ধুত্ব ফিরে পাওয়ার। কিন্তু তারা জানে কিছু কিছু ক্ষত থাকে যেগুলো ক্ষমা পাওয়া পেলেও দাগ করে রেখে যায়। যারা মন খারাপ করে বাসায় ঢুকছিল ধীরে ধীরে, মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে, চিঠিটা যদি পড়তে পারতো, শব্দগুলো যদি একবার চোখে পড়তো। কিন্তু দরজার কাছে এসে দাঁড়াতেই সে যা দেখলো, তার মন খারাপ যেন এক ছটকায় হালকাই হয়ে গেল। ঘরের ভেতর থেকে ভেসে আসছে মার্জিয়া বেগমের চিৎকার আর দৌড়ানোর শব্দ। আজ তোরে আমি একেবারে বানর বানাইয়া ছাড়িয়া দিমু। আর সেই চিৎকারের মাঝে ছোট ছোট পায়ের ছপছপ শব্দে পালিয়ে বেড়াচ্ছে কেউ। যারা দরজা খুলেই দেখলো জোহান ঘরের অ্যাপ্রন পরে, মুখে একটা কাঁচা লাউয়ের টুকরো কামড়ে, মাথায় মায়ের শাড়ি জড়িয়ে রাঁধুনি সেজেছে, হাতে লাঠির বদলে রান্নার চামচ। যারাকে দেখে ওর চিৎকার বলে, বনু, আম্মু আমারে বিয়া দিতে চায়, বাঁচাও। জোহান এক দৌড়ে এসে যারা পেছন লুকায়। যারা হতবাক হয়ে জিজ্ঞেস করে, এই কি করছিস তুই? এই আবার কেমন পাগলামি? আম্মু ঠিক তখনই মার্জিয়া বেগম ঝাড়ু হাতে এসে হাজির। চুল খোলা, ঘামে ভেজা কপাল, চোখ রাগে লাল। যারা ভাবে বলে, কি হয়েছে? ওরে এইভাবে দৌড়াচ্ছেন কেন? মার্জিয়া বেগম ধতে ধত চেপে বললেন, তোর ভাইয়ের মাথা গেছে যারা, পিঠার মিশ্রণে ভ্যানিলা এসেন্স পড়ায় সে মনে করেছে এটা জাদুর সুগন্ধি। এখন ঘরের মধ্যে সেফিয়ারোসা নামে রান্নার শোরুম করছে। লাইভ রান্না নাকি, আমার গায়ে ডিম ছুঁড়ে প্রেজেন্টেশন বলে। তারা দুচোখ বড় বড় করে জোহানের দিকে তাকালো। সে তখন অভিনয় ডুবে মাথা ঘুরিয়ে বলল, ওয়েলকাম টু কিচেন কালিগ। আজ আমরা বানাবো এক্সপোর্টিং ডিম পরোটা। যারা লাইভ দেখতেছেন সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। যারা এবার আর নিজেকে ধরে রাখতে পারলো না, এক প্রকার হেসে গড়াগড়ি খেয়ে পড়ে গেল সোফার উপর। এক্সপ্লোডিং ডিম পরোটা? হায় রে ভাই আমার। মার্জিয়া বেগম হাল ছেড়ে দিয়ে বললেন, এই ছেলেরে আমি আর বুঝি না, তুই যদি সামলাস তাইলে বাঁচি, না হলে আমি ইউটিউবে ঝাড়ু মারা টিউটোরিয়াল দিয়ে চ্যানেল খুলতেছি, দাঁড়া। যারা হেসে হেসে চোখ মুছতে লাগলো। যতই মন খারাপ থাকুক, এমন ভাই আর এমন মা থাকলে দুনিয়ার সব দুঃখ একপাশে ঠেলে রাখা যায়। এই কথাটা বুঝতে আর বাকি রইল না। রাতটা নেমেছে ধীরে নিঃশব্দে। বাইরের পাখিরা থেমে গেছে, বাতাসও যেন একটুখানি গা ছমছমে। ঘরে সবাই ঘুমিয়ে পড়েছে, কেবল যারা নিজের ঘরে বিছানায় বসে আলো জ্বালিয়ে রাখে। এক হাতে ডায়েরি, অন্য হাতে সেই ছেঁড়া চিঠির টুকরোগুলো। একটা একটা করে কাগজের
খণ্ডগুলোর দিকে তাকাইছে। কিছু অক্ষর অস্পষ্ট, কিছু শব্দ অর্ধেক। তবুও কি যেন ছিল ওগুলোর মধ্যে। একটা লাইন স্পষ্ট দেখা যায়। তোমাকে অনেক কিছু বলার ছিল। যারা চুপচাপ বসে থাকে তার চোখে জল নেই, কিন্তু বুকের ভেতরটা এক অদ্ভুত ভার, যেন এই না পড়া কথাগুলোর মধ্যে কোনো অসম্পূর্ণ গল্প লুকানো। হঠাৎ সে ডায়েরি খুলে কলম তুলে নেয়। চোখের সামনে সেই অর্ধেক শব্দ, ভাঙা বাক্য, আর মনে পড়ে আরমানের মুখ, লাজুক অসহায়তা, এলোমেলো অবস্থা। কিছু বলতে গিয়েও থেমে যাওয়া সেই মুহূর্ত। যারা লিখতে শুরু করে। আপনি যদি কিছু বলতে চান আমি এখনো শুনতে চাই। হয়তো চিঠিটা ছিঁড়ে গেছে, কিন্তু আমি তা জুড়ে নিতে জানি, শব্দ দিয়ে, অনুভূতি দিয়ে। আমি অপেক্ষায় আছি কোনো নাটক ছাড়াই, কেবল সত্যি কথাগুলোর জন্য। ডায়েরির পেছনে ছেঁড়া কাগজগুলো সযত্নে গুজে রাখে সে।